থাকবে সেটা থাকবে ইউটেরাইন ফাইব্রয়েড থাকবে, মানে আমি বলছি যেগুলো থাকবেই, এর বাইরে যদি থাকে আমরা পরে সেগুলো আমরা ডিসকাশন করবো, যখন ফাইনাল ব্যাচে যাবে সেগুলো কঠিন। আসলে একটা স্পেসিমেন থাকবে ফাইব্রয়েড ইউটেরাসের, একটা থাকবে ওভারিয়ান টিউমার, ঠিক আছে? এই দুটো স্পেসিমেন থেকে তোমাদের গাইনিতে থাকবে, আর অবস্ট্যাটিক্সে একটা মোলের স্পেসিমেন থাকবে, একটোপিক থাকলে একটোপিক থাকবে, প্ল্যাসেন্টা থাকবে, এগুলো সাধারণত এই দু তিনটে থাকে। এখন এইটাতে একটা কি হয়, ফাইব্রয়েড আছে আর ওভারিয়ান টিউমার আছে, এই স্পেসিমেন যেগুলো কোশ্চেনগুলো হয় এগুলোতে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে এই স্পেসিমেনটা যে পেশেন্টের ছিল সেই ওরিয়েন্টেড তোমার কোশ্চেন হবে। এইটা কিন্তু ডিফারেন্সটা তোমাদের এখন থেকেই মাথায় ঢুকিয়ে নাও। জেনারেল কোশ্চেন তোমায় করতে পারে যে কী কী করবে, এবার জেনারেল কোশ্চেন যে ধরো এইটার কী অপারেশন হচ্ছে তোমায় জিজ্ঞেস করো, এবার তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আর কী কী অপারেশন হতে পারে, আর কী কী মডালিটিস অফ ট্রিটমেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু এই পেশেন্টের কী অপারেশন হয়েছে মানে এইটাতে তুমি যে অ্যাসেসমেন্টে পাবে, এই দেখ ইউটেরাসটা ওপেন করেছে, মাঝখানটা পলিপের মতো আছে, তাই না? এই দেখ এইটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ এই যে ইউটেরাসটা ওপেন করেছে, এখানে এটা পলিপের মতো না? হ্যাঁ দেখতে পাচ্ছিস তো, এইটা ইউটেরাস, এই যে এটা পলিপের মতো, এটা ফাইব্রয়েড পলিপ। যাই হোক, এটাও আছে আর এটাতে ফাইব্রয়েড আছে, কিন্তু তার সঙ্গে ওভারিয়ান টিউমার আছে। এই যে ইউটেরাস আছে, ইউটেরাসের সঙ্গে ফাইব্রয়েড আছে, কিন্তু তার সঙ্গে ওভারিয়ান, এগুলো ওভারিয়ান টিউমার, পুরো হিস্টেক্টমি করা হয়েছে। মাঝখান দিয়ে পলিপটা আছে না, একটা বেরিয়ে আছে, যেটা কাট ওপেন হয়েছে, ফাইব্রয়েড ঠিক নয় এইটা, যে এইটা ইউটেরাসের ওয়াল তো, এটা কাট ওপেন হয়েছে। কাট ওপেন হয়েছে, মাঝখান দিয়ে একটা জিনিস রয়েছে, তো একটা স্ট্রাকচার রয়েছে, এটা বুঝতে পারছো তো? দেখো সবাই দেখো, কাট ওপেন হওয়ার পরে ভেতর থেকে একটা এরকম একটা জিনিসের মতো যেন মনে হচ্ছে ঝুলছে বা রয়েছে ওখানে, এটা বোঝা যাচ্ছে তো দেখে? ব্ল্যাকিশ স্লাইটলি ব্ল্যাকিশ, সার্ভিসটা নিচে আছে না, বুঝতে পেরেছিস তো? এখন ফাইব্রয়েড যেটা আছে, ফাইব্রয়েডের তোমাদের যখন একটা স্পেসিমেন দেবে, ধরে নাও ওটা ফাইব্রয়েড দিয়েছে, কি এটা ফাইব্রয়েড দিয়েছে, এখানে দেখো স্ট্রাকচারগুলো, এটা ইউটেরাস আমার মনে হচ্ছে, এখানে একটা ফাইব্রয়েড আছে, কিন্তু এটা ওভারিয়ান টিউমার, ঠিক আছে? এইদিকেও আছে তোমার ফাইব্রয়েডের মতো, এই যে স্ট্রাকচারগুলো, এগুলো কাট ওপেনে ফাইব্রয়েডের মতো হয়ে স্ট্রাকচারগুলো বেরিয়েছে, এগুলো এখান থেকে সরানো যাবে না। এটা একটু দেখে নাও তোমরা সামনে এসে, এটা কিন্তু একটা দিস ইজ অ্যান ওভারিয়ান টিউমার, এখানে আছে, এইখানে এইটাও একটা ওভারিয়ান টিউমার, মাঝখানে যে স্ট্রাকচারটা ওটা ইউটেরাস, ওর ওপাশে যেগুলো আছে স্ট্রাকচারগুলো গোল 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 মতো আছে দু তিনটে, দ্যাট ইজ ফাইব্রয়েড, দেখতে পাচ্ছ? দিস ইজ ওভারিয়ান টিউমার, দিস ইজ অলসো অ্যান ওভারিয়ান টিউমার। কী করছো গো? এটা ফটো তুলছো? হ্যাঁ হ্যাঁ, কেন? ও আচ্ছা, বাড়ি চলে যায়নি, এটাই দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে এইটা ওখানে আবার রেকর্ড হয়ে যাবে। এইখানে তোমার যে ইয়েটা আছে, এইটা তো ওভারিয়ান আছে, এইদিকে ওভারিয়ান আছে, মাঝখানে ইউটেরাসটা আছে, ইউটেরাসের যে গোল 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 যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, ওগুলো ফাইব্রয়েড কেটে। আচ্ছা, আমরা একটা বড় কাজ করি, হ্যাঁ, একটা স্পেসিমেনের ছবি বরং ইয়েতে মোবাইলে বের করি, ইউটেরাইন ফাইব্রয়েড ফটো, ঠিক আছে? তাহলে আরও ভালো তোমাদের কাছেই চলে আসবে। দিস ইজ দ্য ইউটেরাইন ফাইব্রয়েড ফটো, দেখতে পাচ্ছ? ইজ দিস ক্লিয়ার টু অল? এইটাতে কি হচ্ছে, এটাকে যদি তুমি দেখো যে জলটা ভীষণ হেজি, প্রথম কথা জলটাকে রিপ্লেস করতে হবে, এখানে এত আলো লাগার কথা নয়, একদম ক্লিন কাট। এখানে এটা থাকবে ফাইব্রয়েড, এইটা মনে হচ্ছে একটা ওভারিয়ান, এখানে একটা ওভারিয়ান, দিস ইজ অ্যান ওভারিয়ান, হ্যাঁ। মাঝখানে যে পোর্শনটা ইউটেরাস, ওখানে দেখো কতগুলো গোল গোল স্ট্রাকচার আছে তো, দ্যাট ইজ ফাইব্রয়েড। এরকমভাবে ফাইব্রয়েড তো ডিফারেন্ট হয়, সেটা আমরা বলবো। এই দেখো, এটা হচ্ছে ফাইব্রয়েড, এইটা হচ্ছে সম্পূর্ণ একটা সিঙ্গল ফাইব্রয়েড, হ্যাঁ।
আমি যেটা দেখেছি এটা মাল্টিপল ফাইব্রয়েড, হ্যাঁ, ওটা পলিপের মতো আছে, ওটা নিয়ে ওটা এইটা কি হয়েছে, আচ্ছা ফাইব্রয়েড পলিপের ছবিও তুমি দেখলে একটা বুঝতে পারবে, ফাইব্রয়েড পলিপ ফটো। হ্যাঁ এইটাতে কিছুটা বোঝা যাচ্ছে, ওই যে কেটে ওপেন করেছে দেখো ইউটেরাসের দুটো মাঝখান দিয়ে জায়গাটা পলিপটা, এখানে একটা স্ট্রাকচার মতো আছে, এই যে এই লালটা পলিপটা ফান্ডাস থেকে উঠছে, জাস্ট ইজ দিস স্ট্রাকচার, দিস মোরালেস সিমুলেট অন উইথ দিস, এরকম একটা জিনিস না ওটা, এবার বুঝতে পারছো এই যে জিনিসটা এখানে আছে এটা অনেকটা এরকম, তো ইউটেরাসটা কাট ওপেন হয়েছে, মাঝখান দিয়ে একটা জিনিস ঝুলছে, সেটা হচ্ছে ফাইব্রয়েড পলি। এইবার প্রথম তোমাকে যেটা জিজ্ঞেস করবে, তোমাকে এই স্ট্রাকচারটা দিয়ে, তোমাকে এই স্পেসিমেনটা দিয়ে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দিস স্পেসিমেন, এটা দিয়ে তো ওপেন আপ, ইট ইজ আ ওয়েট মাউন্টেড স্পেসিমেন অফ শোয়িং uterus, both sided ovaries, cut open specimen of an uterus showing multiple fibroid, এইটা হবে তোমার উত্তর। ওইটার ক্ষেত্রে কী হবে, ওটা দেখো তোমার ওভারি নেই, সাইডে কিছু নেই, সো ইট ইজ এ স্পেসিমেন অফ অনলি ইউটেরাস, cut open structure showing a polypoidal mass, probably it is an fibroid polyp। প্রবাবলি কথাটা কেন বলবো, কারণ এটা তোমার ফাইব্রয়েড বলে মনে হচ্ছে, তুমি বলছো পলিপ আরও 2-3 রকমের হতে পারে। হোয়াট ইজ পলিপ, তুমি আগে জিজ্ঞেস করছো, ফাইব্রয়েডটা বলার আগে ওটা বলে নিই, পলিপটা তোমাদের একটা করি। হোয়াট ইজ পলিপ? পলিপ ইজ এ পেডাঙ্কুলেটেড স্ট্রাকচার হুইচ ইজ হ্যাঙ্গিং ফ্রম ইটস সারফেস উইথ এ বাই এ স্টক। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার যে পলিপ জিনিসটা কী? তাহলে পলিপ জানা নানান রকম হতে পারে। আমার এখানে চামড়ায় দেখবে একটা সরু একটা স্টকের সঙ্গে এরকম একটা জিনিস ঝুলছে, অনেকে থাকতে পারে, ইট ইজ অলসো পলিপয়েডাল মাস। সেটা কি পলিপ না পলিপ সেটা পরে ইয়ে হবে, মুখের মধ্যে থেকে পলিপ হয়ে যেতে পারে, এমনকি চোখে পলিপ হতে পারে, কানে ভেতরে পলিপ হতে পারে, সব নাকে পলিপ হতে পারে, রাইট? ইউর তাহলে নাকে পলিপ হয়, এথময়েডাল পলিপ হতে পারে, ইয়ে হতে পারে, তোমরা ইএনটিতে পড়বে। তাহলে পলিপ ইজ এ পেডাঙ্কুলেটেড স্ট্রাকচার which is hanging on the surface by a stalk। একটা স্টক থাকবে, স্টকটা শর্ট থাকতে পারে, শর্টটা অনেক সময় একদম ফ্লাস থাকতে পারে, মানে জাস্ট গা থেকে ঝুলছে এরকম হতে পারে। ফাইব্রয়েড পলিপ হচ্ছে ওয়ান টাইপ অফ ফাইব্রয়েড। তো পলিপ যখন ফাইব্রয়েডটা এবং পলিপের স্ট্রাকচার যখন নেবে, দেন ইট ইজ এ ফাইব্রয়েড পলিপ। কিন্তু সবসময় তো সে ফাইব্রয়েড পলিপের স্ট্রাকচার নেবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমাকে এই স্পেসিমেনটা জিজ্ঞেস করো, তুমি এটা বললে একটা ওভারি আছে, দুদিকে ওভারি, তাহলে এটা কি অপারেশন করা হয়েছে, নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, কি বলতে পারবে কি অপারেশন? ইট ইজ, হ্যাঁ পুরোটা বলতে হবে, হ্যাঁ ইয়ে এটা হিস্টেক্টমি উইথ এ বাইল্যাটারাল সালপিঙ্গো ওভারেক্টমি, দুদিকে, অনেক সময় একদিকটা করা হয়, দুদিকটা, এই বাইল্যাটারাল কথাটা বলতে হবে। আর ওইটাতে কী অপারেশন করা হয়েছে? ওটাতে অনলি হিস্টেক্টমি, তাই তো? ওইটাকে মানে ও টিউব আর ওভারি বাদ দেওয়া হয়। তাহলে ওকে কী অপারেশন করা হয়েছে, এদিকে কী অপারেশন করছে, এই তোমার নেক্সট কোশ্চেনে গেল। আমি থিওরিতে বেশি যাব না, স্পেসিমেন তোমাদের যেন যেহেতু থিওরিতে বেশি যাব। এইবার তোমাকে জিজ্ঞেস করতে পারে এইটার বেসিসে ফাইব্রয়েডের একটা শর্ট একটু না বলে নিলে হবে না। হোয়াট ইজ ফাইব্রয়েড? ফাইব্রয়েড is a tumor, commonest tumor of the female genital organ. It is the commonest tumor of the female genital organ which usually arise from that of the muscular tissues of the uterus. এটাকে ফাইব্রয়েড বলে কেন? ফাইব্রয়েড বলে অনেক সময় এটা শক্ত ফাইব্রাস টিস্যুর মতো লাগে। আরও ভালো টার্ম হচ্ছে ফাইব্রোমায়োমা বলে অনেকে, দেখবে অনেক সময় লেখা থাকে ফাইব্রোমায়োমা, লিওমায়োমা। তার মানে কি, এটা মায়োমেট্রিয়াল টিস্যুও সেখানে থাকে, মাসেল টিস্যুও সেখানে থাকে। তাহলে এইটা অ্যারাইজ করে কি, তার থিওরি অনেক আছে, ওগুলো এখানে আমি কপচাবো না, ওটা যখন ফাইব্রয়েডের থিওরি ক্লাস হবে তখন। তার মাসেল টিস্যু থেকে কীভাবে হয়, কেন হয়, একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, একটা টিউমারের একটা হরমোন ডিপেন্ডেন্স থাকে, সেই জন্য ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ঠিক আছে? তো এই ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, তুই আগের দিন ক্লাসে ছিলি না?
অনেক বলছে হ্যাঁ আমি একটা ক্লাস নিলাম তখন তখন সেই ব্যাচে তুই ছিলি, আবার এই ব্যাচেও আছিস? ও দুটো ব্যাচে আছে? আচ্ছা, না আমার মনে হচ্ছে মুখটা ঘুরছে। আচ্ছা, তোরও মুখটা আমার ছাড়া হ্যাঁ, কিন্তু ব্যাচটা তো পাল্টায়নি নাকি? সবাইকেই সবই একই ব্যাচ, যাই না, বুঝতে পারছি না। আমার তো মনে থাকে না। যাই হোক, আমার 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 ওদের দুজনের মুখটা মনে আছে, আরও হয়তো অনেকে আছে। তা এখন ফাইব্রয়েডটা ওখান থেকে অ্যারাইজ করে। তা ফাইব্রয়েড যখন অ্যারাইজ করে মাসেল টিস্যু থেকে, সেটা একটা টিউমার মতো ছোট হতে পারে, বড় হতে পারে, নানা রকম হতে পারে। সাধারণত পজিশন অনুযায়ী ফাইব্রয়েড কত রকম হতে পারে। একটা হতে পারে ইউট্রাসও হতে পারে, সার্ভিক্সও হতে পারে। আরেকটা হতে পারে ইউট্রাসের কোন জায়গাটা থেকে হচ্ছে। ফাইব্রয়েড সাধারণত কি পজিশন অফ দ্য ইউট্রাসে কোথায় হচ্ছে সেই রকমভাবে দু তিন রকমের ভাগ করা যায়। কীরকম ভাগ করা যায়? ইন্টারমিউরাল, অর্থাৎ মাসেলের লেয়ারের মাঝখানে হয়েছে, রাইট। সাবমিউকাস, ওইটা থেকে মিউকাসের লেয়ারের দিকে চলে এসেছে, আর ওদিকে চলে গেলে সাবসেরাস। এই তিন রকম সাধারণত হয়। অরিজিনালি ধরে নেওয়া হয় যে এটা ইন্টারমিউরালই শুরু হয়। এই ইন্টারমিউরালের এপাশ থেকে যখন সে চলে আসে এদিকে, তখন সে সাবমিউকাসের দিকে আসে। ওদিকে যখন চলে যায় তখন সে সাবসেরাস হয়ে যায়। এর থেকে আরও একটু করে ব্রডলি আরও দু তিন রকম করা যায়। যেমন কি, এই যে সাবমিউকাস যেটা থাকে সেটা যদি আস্তে আস্তে একটা লম্বা মতো হয়ে যায়, একটা স্টক তৈরি হয়, তাহলে সেটা একটা পেডাঙ্কুলেটেড স্ট্রাকচার হয়ে গিয়ে সেইটা তখন সাবমিউকাস ফাইব্রয়েড তৈরি হয়। এই সাবমিউকাস ফাইব্রয়েড ইউট্রাসের ভেতরে থাকতে পারে, অথবা সার্ভিক্সের ভেতর দিয়ে বেরিয়ে এসে লম্বা স্টক হয়ে বাইরে দেখা যেতে পারে। তাহলে কী হবে? তুমি বাইরে স্পেকুলাম এক্সামিনেশন করলে দেখতে পাবে। আর যদি সেরকম বাইরে না থাকে, ভেতরে থাকে, তাহলে তোমার ইউএসজি করে বোঝা যাবে যে সাবসেরাস একটা সাবমিউকাস একটা ফাইব্রয়েড আছে। বুঝতে পেরেছো? আর বাইরে যেটা যাচ্ছে, সেই বাইরে যাওয়াটার মধ্যে ওটা একটা সাবসেরাস পেডাঙ্কুলেটেড হতে পারে, ওখানেও একটা। অথবা আরেকটা জিনিস হতে পারে, ব্রড লিগামেন্ট যেটা থাকে, দুটো লেয়ার হতে, সেখানে ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হতে পারে। আরেকটা একটা অদ্ভুত জিনিস হয়, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা স্ট্রাকচারে গিয়ে লেগে গেল যে সেখান থেকে সে ব্লাড সাপ্লাই নিতে আরম্ভ করলো, এইদিকে যে স্টকটা আছে সেটা কেটে নষ্ট হয়ে গেল লং পিরিয়ড পরে। তাহলে সেটা কি হলো? ফাইব্রয়েডটা ইউটেরাস থেকে তৈরি হয়েছে, এটার পরে বুঝতে পারে, মনে হবে ইন্টেস্টাইনে গিয়ে লেগে গেছে, ইন্টেস্টাইন থেকে তৈরি হয়েছে। আসলে ইন্টেস্টাইন তৈরি হয়নি। দিস টাইপ অফ ফাইব্রয়েড ইজ ইউজুয়ালি কল্ড দ্য প্যারাসাইটিক ফাইব্রয়েড, প্যারাসাইটের মতো, বুঝতে পারো, বা ওয়ান্ডারিং ফাইব্রয়েড অনেকে বলে। তার মানে এইরকম ভাগগুলো হতে পারে। ধরো তোমাকে একটা স্পেসিমেন দিল যেখানে ওই পেডাঙ্কুলেটেড দিল, তাহলে তুমি অরিজিনটা বলতে পারবে পেডাঙ্কুলেট ফাইব্রয়েড। পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড কেন বলবে? এই তোমার পলিপ ফাইব্রয়েড পলিপ কেন বলবে? পলিপ, ইউটেরাইন পলিপ আরও দু তিন রকমের হতে পারে, সেগুলো তোমাদের এক্ষুনি জানার দরকার নেই, নামগুলো খালি বলে দিচ্ছি। একটা মিউকাস পলিপ হতে পারে। মিউকাস পলিপটা কি, এন্ডোমেট্রিয়াম যেটা আছে, সেই এন্ডোমেট্রিয়ামটা টিস্যুটা বাড়তে বাড়তে, ইস্ট্রোজেনের এফেক্টে বাড়তে বাড়তে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, ওখানে তো মিউকাস স্ট্রোমা আছে, তো ওইটা বাড়তে বাড়তে একটা স্লিপারি স্ট্রাকচারের মতো বেরোয়, সেইটা পলিপের মতো হয়ে যায়, দ্যাট ইজ এন্ডোমেট্রিয়াল পলিপ হতে পারে। সেইটাকে বলা হয় মিউকাস পলিপ। ইট ইজ এ ডিফারেন্ট, মানে এইটা ধরে যেমন স্ট্রাকচারটা হার্ড একটা ইয়ে লাগবে, ওটা একটা স্লিপারি একটা মিউকাসের মতো স্ট্রাকচার, দেখলেই বলে একটু রেডিশ মতো একটা ইয়ের মতো মিউকাস পলিপ। আরেকটা হতে পারে কি, প্ল্যাসেন্টাল পলিপ হতে পারে। প্ল্যাসেন্টাল একটা টিস্যু রয়ে গেছে, সেইটা একটা পলিপের মতো স্ট্রাকচার রয়েছে। ইট ইউজুয়ালি অকার্স আফটার ডেলিভারি। আর রিয়ারলি যদি যে কোনো পলিপ যদি ক্যান্সারাসে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, সেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট পলিপ বা ক্যান্সারাস পলিপ। ফাইব্রয়েড পলিপ ইজ দ্য কমন ওয়ান। আদার পলিপগুলো হয় বলে আমরা এটাকে বলি, শুধু পলিপ বলি না, ফাইব্রয়েড পলিপ বলি। এইবার ধরো এই স্পেসিমেনটা তোমাকে, তুমি অপারেশনটা কী হয়েছে বললে, একটা নেক্সট কোশ্চেন, মজার কোশ্চেন হতে পারে, আচ্ছা পেশেন্টের এজ কত? তার থেকে আরও আগে একটা কথা হতে পারে, পেশেন্টটা তোমার মনে হয় কী সিমটমস নিয়ে এসছে, বলো কি? এত বড় ফাইব্রয়েড অ্যাসিম্পটোমেটিক থাকার কথা নেই। ওভারিটা বাদ দাও, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। আর কি হতে পারে?
হ্যাঁ, পেন হতে পারে, পেটের ভেতরে তার সোয়েলিংয়ের একটা ফিচার্স আসতে পারে, আর কি হতে পারে নিজের থেকে ভেবে বলো, সিমটমস বলতে পারে। একটা প্রেশার সিমটমস করতে পারে না, সামনের দিকে প্রেশার সিমটমস করলে এসব ব্লাডারে করবে, পিছন দিকে প্রেশার সিমটমস করলে পরে কি করবে, রেকটামের দিকে করবে, ল্যাটারাল যদি করে তাহলে ইউরেটারে করতে পারে, তাহলে হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটার হতে পারে। তাহলে প্রেশারগুলো চারপাশে মনে রাখতে হবে। আর কি হতে পারে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ের মধ্যে সবই পড়ে যাচ্ছে। আর তুমি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংও বলতে পারো, HMB বলে অনেকে, অথবা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং AUB বলে অনেকে। সেটা তুমি ডিফারেন্সিয়েট কোনটাকে কি বলে সেগুলো বইতে পড়ে নেবে, কোনটাকে মেনোরেজিয়া বলে, কোনটাকে মেট্রোরেজিয়া বলে, কোনটাকে পলিমেনোরিয়া বলে, কোনটা বেশি এটাতে হয়, সেটাও বলবো আমি। তাহলে সেটা কি হবে, তাহলে এই কটা জিনিস হতে পারে। আর কি সিমটমস হতে পারে, এই হ্যাঁ, ডিসমেনোরিয়া ভেরি কমন সিমটমস। কারণ ডিউরিং পিরিয়ড ওই ইউটেরাসের যে ফাইব্রয়েডটা আছে, দ্যাট উইল কজ অ্যান অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন অ্যান্ড দ্যাট উইল কজ অ্যান অ্যাঞ্জাইনাল টাইপ অফ পেন। বুকে যেমন ব্যথা হয় ওরকম অ্যাঞ্জাইনাল টাইপ অফ পেন হয়, এই জন্য ডিসমেনোরিয়া হতে পারে। আর কিছু হতে পারে, ইনফার্টিলিটি। কিন্তু এইটাই আমি জানতে চাইছিলাম, ইনফার্টিলিটি। কিন্তু এই পেশেন্টটা যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু মুখ থেকে যেন ইনফার্টিলিটিটা বেরোয়, কারণ ইনফার্টিলিটির কোনো পেশেন্টের এই অপারেশনটা হবে না। হবে? হবে কি ইউটেরাস বাদ দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল, তার ইনফার্টিলিটি শেষ। তাহলে তাকে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে হবে, তখনই তোমার একটা কী টাইপ অফ ট্রিটমেন্ট হতে পারে না হতে পারে সেটা এই পেশেন্টের ক্ষেত্রে বা ওই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি হবে না। ওতে আমি শুধু ফাইব্রয়েডটা বের করে দেবো, ইনফার্টিলিটি মেবি এ সিমটমস। এই স্পেসিমেনে কখনো দেবে বলবে না। এইটা কিন্তু অনেক সময় স্যার আর কি আর কি আর কি বলতে বলতে ইনফার্টিলিটিটা বললে পরেই তখনই খ্যাপ করে চেপে ধরবে যে এই পেশেন্টটা তো ইনফার্টিলিটি করে, তখন বলবে যে ইনফার্টিলিটি কী ম্যানেজমেন্ট হবে। তাহলে সিমটমস কী কী হতে পারে এগুলো একটু ডিটেলে কিছু কিছু পড়বে, সেগুলো পড়ে নেবে বইতে। এইবার যেটা জিজ্ঞেস করে যে এই পেশেন্টটার এই অপারেশন করা হয়েছে, এই পেশেন্টের এজ কীরকম মনে হয়? হ্যাঁ, কেন? প্রথম কথা, এখানে ওভারি দুটো অ্যাবনর্মাল, তাই তো? আমি ধরে নিলাম এখানে ওভারি দুটো নর্মাল, এরকম একটা স্টেশন তোমাকে দেওয়া হলো যে ওভারি দুটো নর্মাল। তাহলে তার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি হয়েছে, বাইলেটারাল সালপিঙ্গোফেক্টমি হয়েছে। ইট ইজ এক্সপেক্টেড হার এজ is more than that of the 45 or 50. She not only she completed her family, but also the hormonal function is gradually decreasing, so we will not take any chance যে ওভারি আমরা বাদ দেওয়ার একটা সুযোগ পেয়েছি, বাদ দিয়ে দিই। তার কারণ ওভারিয়ান ক্যান্সার, আর তোমরা জানো একটা লার্জ অ্যামাউন্ট অফ পেশেন্ট ওভারিয়ান ক্যান্সার যায়, এবং ওভারিয়ান ক্যান্সারের স্ক্রিনিং আমাদের কাছে খুব ভালো অ্যাভেলেবেল নেই, সেজন্য আমরা ওই অপরচুনিটিটা নেই 45-50 ওপরে হলে পরে সাধারণত। কিন্তু যদি আমরা নিচের দিকে করি, তার নিচের দিকে করি, তাহলে ওভারিয়ান অ্যাবনর্মালিটি, এটা যেমন ওভারিয়ান অ্যাবনর্মালিটি আছে, এই পেশেন্টের হয়তো 35 ইয়ার্সও হতে পারে। বাট অনলি থিং ইজ দ্যাট উই শো প্যারিটি ইজ কমপ্লিট, মানে ফ্যামিলি ইজ কমপ্লিট। ফ্যামিলি কমপ্লিট হলে আমরা সাধারণত এই অপারেশনটা করি। ওই অপারেশনটা তো দেখো ওভারি দুটো রেখে দেওয়া হয়েছে, তাই না? ওভারি দুটো রেখে দেওয়া হয়েছে, তার মানে আমি চাইছি তার হরমোনাল ফাংশনটা থাকুক। তাহলে সি ইজ কম্পারেটিভলি ইয়াঙ্গার এজ। কত এজ আমি বলতে পারবো না, সে 25 বছরও হতে পারে, 28 বছরও হতে পারে, 40 বছর, 30 লেখা আছে 38 ইয়ার্স। 38 ইয়ার্স মানে একদম 20-25-এ তো করবো না। 20-25-এ কেন করবো না? ইউটেরাস বাদ দিলে ইউটেরাসে কী ফাংশন? ইউটেরাসের ফাংশন হচ্ছে চাইল্ড বিয়ারিং অ্যান্ড মেনস্ট্রুয়েশন। এটা ভুলে গেলে হবে না, বিকজ তুমি যদি একটা 25 বছরের মেয়ের একটা ইউটেরাস বাদ দিয়ে দাও, তার যখন মেনস্ট্রুয়েশন সিচুয়েশন হয়ে যাবে, দ্যাট কজেস এ হিউজ মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রেশার অন হার। সে নিজেকে ভাবতে শুরু করবে যে আমি বোধহয় বুড়ি হয়ে গেলাম, তাই না? তাকে তো একটা কাউন্সেলিংয়ের ব্যাপার দরকার হলে করতে হবে। এখন এন্ডোমেট্রিয়াল CFA বেরোলো বা কিছু হলো, দ্যাট ইজ ডিফারেন্ট।
But without any cause, if you can preserve her uterus, you should try for that. Because younger patient with menstruation, they are at least satisfied যে আমি একটা ফিমেল অর্গানের যেটা আছে সেটা কাজ সবসময় যে বাচ্চা চাই তা না, তাহলে দুটো বাচ্চা হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে ওভারি রেখে দিচ্ছি 38 ইয়ার্সে, কারণ আমি জানিছি যে তারপরে তার ফাংশনটা আমার ওভারি কি ফাংশন, ওভারিরাও দুটো ফাংশন, একটা হচ্ছে ফার্টিলিটি অ্যান্ড আলাদা হচ্ছে ওভারি হরমোনস। ফার্টিলিটি ফাংশনটা শেষ হয়ে গেলেই আমি তাকে বাদ দিয়ে দেবো না, তার 3টে বাচ্চা হয়ে গেছে 25 বছর দিয়ে দাও বাদ, তাতে হবে না, তার তো ওভারিয়ান ফাংশন রয়েছে। কাজে এই ব্যালেন্সটার উপর চলে গিয়ে তোমার অপারেশানগুলো হবে, এবং তুমি যেটা বলবে সেটাকে সেইভাবেই জাস্টিফাই করবে। তোমাকে টোটাল যদি করা হয়ে থাকে তাহলে তোমার এক্সট্রাকশন বলতে হবে। এইটার ক্ষেত্রে যেমন আমাকে বললে আমি বলবো যে পেশেন্ট মে বি এন ইয়াঙ্গার ওয়ান, বিকজ দিস ওভারি সিমস টু বি having bilateral ovarian tumor and seems to be functionless, and this may needs removal with biopsy. হ্যাঁ, সেটা এত বড় বড় ওভারি আর রয়ে গেছে, আমি নর্মাল ওভারি নেই তার মধ্যে, পুরোটাই ওভারিয়ান টিউমার হয়ে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট, ইয়াঙ্গার কেজি হতে। বাট ইউজুয়ালি উই কিপ দ্য ইউটেরাস, we keep the uterus for the function of menstruation in the younger age group and keep the ovary প্রিমেনোপজাল এজ। ইয়াঙ্গারে আমরা যেমন 25, 26, 28 তো ইউটেরাস ওভারি সবই রেখে দেবো, আর একটু বেশি পাবো, যেমন 38 বললে সেক্ষেত্রে ওভারিটাও রেখে দেওয়ার চেষ্টা করবো, ইউটেরাস বাদ দিয়ে। 40-এর কাছাকাছি বয়সে মেনস্ট্রুয়াল ফাংশনটা তার চলে গেছে, শি ইজ রেডি টু অ্যাকসেপ্ট, বাট ইন দ্য এজ অফ 25 শি মে নট অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, ঠিক আছে। আবার 40-তে তুমি 35 বা 40-তে ইফ ইউ কিপ দ্য ওভারিজ, then the estrogen functions will remains, and estrogens are having a huge function, bone function, তোমরা জানো, এগুলো পড়ে নেবে। কাজে কী টাইপের অপারেশন করা হয়েছে সেটা। এবার ফাইব্রয়েডে তাহলে এডিং যদি আমি প্রথম কিছু শুরু করি, তাহলে কি এখানে অপশন করা হয়েছে? হিস্টেক্টমি করা হয়েছে একটা ক্ষেত্রে, আরেকটা ক্ষেত্রে হিস্টেক্টমি করা হয়েছে। আর কি অপারেশন হতে পারে? তুমি তো বলছো যে ইউটেরাস রেখে দিতে চাইছো, তাহলে ইউটেরাস রেখে দিতে চাইলে আর কি অপারেশন? হ্যাঁ, myomectomy. So only removal of the tumor, only removal of the tumor is one another surgical option. তাহলে আরেকটা কি হতে পারে, অনেক সময় এম্বোলাইজেশন করা হয়, ইউটেরাইন আর্টারি বা স্পেসিফিক আর্টারিকে এম্বোলাইজ করে ইউটেরাসটাকে শুকিয়ে দেওয়া হয়, যার ফলে তার ওই ফার্টিলিটি ফাংশন বলো বা অন্যান্য বলো অ্যাভয়েড করা হয়। তাহলে একটা জিনিস যখন তোমাকে জিজ্ঞেস করবে যে এরকম একটা পেশেন্ট এসছে তোমার কাছে, এইটা বা এই ওভারি নর্মাল আছে, একটা পেশেন্ট একটা টিউমার নিয়ে এসছে, তার জেনারেলাইজ ট্রিটমেন্ট অপশন কী কী আছে, আমি এই পেশেন্টটার বাইরে এবার চলে গেলাম, তাহলে কি কি হতে পারে? একটা হতে পারে, প্রথম যেটা সেটা হতে পারে কি ইনসিডেন্টাল ফাইন্ডিংস, স্মল সাইজ অফ ওভারিয়ান ফাইব্রয়েড একটা রয়েছে। যদি সমস্ত মেয়েকে 40 বছর বয়সে একটা করে আল্ট্রাসাউন্ড করা যায়, দেখা গেছে 20 to 30 to 40% কেসে এমনকি একটা করে ছোটো ছোটো, সবাই কি ইউটেরাস বাদ দিয়ে দেবে? বাদ দিয়ে দেবে না, রেখে দেবে। তার মানে অ্যাসিমটোমেটিক স্মল সাইজ ইউটেরাস, সে যদি স্মল সাইজ ওভারিয়ান টিউমার থাকে, এই ইউটেরাইন ফাইবার থাকে, ইউ মে কিপ দ্য পেশেন্ট আন্ডার অবজারভেশন। কী অবজারভেশন করবে? তাকে একটা রেগুলার ইন্টারভেলে তাকে তুমি আলট্রাসোনোগ্রাফি করবে, তার কোনো সিমটমস অ্যাপিয়ার করলে তাকে আসতে বলবে, কী কী সিমটমস তাকে বলে দেবে, সিমটমসগুলো অলরেডি ডিসকাস হয়েছে, অ্যাবনর্মাল ব্লিডিং হলে, প্রেশার সিমটমস হলে, অন্য কিছু সিমটমস হলে, ডিসমেনোরিয়া হলে সে আসবে, তখন তুমি তাকে ট্রিটমেন্ট ইনিশিয়েট করবে, আর তা না হলে তুমি তাকে অবজার্ভ করবে। ওয়াই দেয়ার ইজ অবজারভেশন? Because it is an estrogen dependent tumor, so it has been seen that after menopause it gradually shrinks, হ্যাঁ, শুকিয়ে যায়, গুটিয়ে যায়, ইউটেরাসও ছোটো হয়ে যায়, ওই ফাইবার যেটা আছে সেটাও ছোটো হয়ে যায়, এবং সিমটমসগুলো আস্তে আস্তে চলে যায়। কিন্তু অনেক সময় কী হয়, বড়ো ফাইবার থাকলে মেনোরেজিয়া হচ্ছিল, ওই মেনোপজই আসছে না হয়তো, তখন তোমাকে অন্যরকম ভাবতে হবে। কাজে একটা ট্রিটমেন্ট মডালিটিস আছে, the small size asymptomatic uterine fibroid
incidental findings may keep for observation. So one is observation. Second, what is that? Symptomatic management. তার যা সিমটমস হচ্ছে সেই সিমটমস অনুযায়ী তাকে প্রথম ম্যানেজ। কী সিমটমস হচ্ছে? অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, এটাই মোস্ট কমন, তাই তো? বা মেনোরেজিয়া। তাহলে মেনোরেজিয়া কমানোর জন্য যে যে ওষুধগুলো আছে, ধরো ট্যানেক্সামিক অ্যাসিড আছে, তোমার কী বলে না, ওটার নাম কি, ইথাইন স্যালাইড আছে, এগুলো তোমরা ফার্মাতে পড়েছো, এইসব ড্রাগগুলো অনেক সময় ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে সিমটমের মধ্যে পেন থাকতে পারে, পেন থাকলে পরে পেন কিলার কিছু দিতে পারো, অনেক রকম পেন কিলার ব্যবহার করা যেতে পারে। মেনোরেজিয়া আছে মানে অ্যাবডোমেন ব্লিডিং তার সঙ্গে পেন আছে, কম্বিনেশন ড্রাগ ব্যবহার করতে পারো। আবার এমন হতে পারে, আবার কিছু কিছু আছে যেগুলো ধরো সাইক্লিক্যাল ব্লিডিংয়ের জায়গায় অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং হচ্ছে। একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে সিমটমসগুলো বললেন, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং অথবা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, এই সিমটমসগুলো আবার পজিশন অফ দ্য ফাইব্রয়েডের উপর ডিপেন্ড করবে তো। একটা হচ্ছে এমন হতে পারে সাবসেরাস ফাইব্রয়েড মে প্রেজেন্ট উইদাউট এনি সিমটমস, মানে মেনস্ট্রুয়াল সিমটমস, সে হয়তো অন্য সিমটমস নিয়ে এসছে, পেটে একটা ব্যথা হয়েছে, হয়তো পেডাঙ্কুলেটে যেটা আছে টর্শন হয়ে গেছে, তার একটা ব্যথা হয়েছে, কিন্তু যেহেতু এটা ইউটেরাসের ব্লিডিংটা কোথা থেকে হচ্ছে, এন্ডোমেট্রিয়াম থেকে হচ্ছে, এই এন্ডোমেট্রিয়ামের সঙ্গে তার কোনো কানেকশান নেই ফাইব্রয়েডে। যেহেতু এই এন্ডোমেট্রিয়ামের সঙ্গে ফাইব্রয়েডের কোনো কানেকশান নেই, তাহলে সাবসেরাস ফাইব্রয়েড মে নট প্রডিউস এনি সিমটমস অফ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, সো পেশেন্ট মে প্রেজেন্ট উইথ আদার সিমটমস। আবার ইন্টারমিউরাল ব্লিডিং, ইন্টারমিউরাল যদি ফাইব্রয়েড হয় তার আপনার অ্যাবনর্মাল ব্লিডিং হবে, কিন্তু সেটা সাধারণত সাইক্লিক্যাল হবে। কেন না, যখন মেনস্ট্রুয়েশন শুরু হবে সেই সময় ব্লিডিংটা পারসিস্ট করবে বেশি দিন, তার কারণ ইউটেরাইন অ্যাবনর্মাল কন্ট্রাকশন হবে, তার যে সারফেস এপিথেলিয়ামটা আছে সেটা ঠিক হয়ে থাকবে, তার থেকে বেশি ব্লিডিং হবে। যেই জায়গাটা আছে কন্ট্রাকশন করে ওই জায়গাটায় ভেনগুলো কন্ট্রাকশন হতে পারবে না, ভালো ক্লোজার হতে পারবে না, নানা কারণে ইন্টারমিউরাল সাইক্লিক্যাল ব্লিডিং, বাট ইট মে বি হেভি। আবার যদি ভেতর দিকে আসে সাবমিউকাস ফাইব্রয়েড হয়, তাহলে অনেক সময় মেট্রোরেজিয়া হতে পারে। হোয়াট ইজ মেট্রোরেজিয়া? বা ইরেগুলার ব্লিডিং হতে পারে, ইরেগুলার অ্যাসাইক্লিক ব্লিডিং। কেন মেট্রোরেজিয়া মানে অ্যাসাইক্লিক ইরেগুলার ব্লিডিং, তার মানে সাইকেলটা আছে 3 তারিখে পিরিয়ড হয়েছে, আবার 28 তারিখ হয়েছে, মাঝখানে 2-4 বার না স্পটিং হয়ে গেল। কেন হলো না, সারফেস এপিথেলিয়ামটা ঝুলছে তো ওখানে, ওইখানে ইরোশন হচ্ছে, ওইখানে ঝুলছে, স্টক দিয়ে ব্লাড সাপ্লাই ভালো হচ্ছে না, একটা নেক্রোসিস মতো হচ্ছে, মাঝখানে একটুখানি কিছুটা এন্ডোমেট্রিয়াম সেট করে গিয়ে একটা ব্লিডিং, একটা স্পটিং হলো। সো সাবমিউকাস ফাইব্রয়েড সামটাইমস প্রেজেন্টস উইথ অ্যাসাইক্লিক্যাল অ্যান্ড ইরেগুলার ব্লিডিং। বোঝা গেল 3 রকম টাইপের ব্লিডিং, একটাতে ব্লিডিং নাও হতে পারে, একটাতে হেভি হতে পারে, একটা হতে পারে। সেই সিমটমসগুলো দিয়ে অনেক সময় কোন জায়গায় আছে সেটা আমরা ডিনোট করতে পারি। তাহলে আমি যদি অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, অ্যাবনর্মাল ব্লিডিং হয়, তাহলে আমার ওইখানে অনেক সময় আমরা সাইক্লিক্যাল প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন ড্রাগ দেই। সেগুলো কী ড্রাগ আছে, কেন দেই না, ওই যে এন্ডোমেট্রিয়াম শেডিং হচ্ছে ওই শেডিংটাকে প্রিভেন্ট করার জন্য। উইথ দিস সাপোর্টস দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামকে সাপোর্ট করে। একটা প্রোজেস্টেরন একটা সাইক্লিক্যাল দিলাম, তারপরে ছেড়ে দিলাম, তারপরে ব্লিডিং হলো, আবার একটা সাইক্লিক্যাল দিলাম, এরকম করে আমরা অনেক সময় ইরেগুলার ব্লিডিংটাকে কন্ট্রোল করতে পারি। অনেক সময় তার সঙ্গে ইস্ট্রোজেনও যোগ করা হয়, মাইল্ড ডোজ ইস্ট্রোজেন। আর তাছাড়া কিছু রেয়ার ড্রাগস, কিছু হরমোন ব্যবহার করা হয়। এগুলো তোমরা এখন যে আছো আরও পরের ব্যাচে যখন যাবে আরও পড়বে, যেমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অ্যান্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টন, দিস আর তারপরে তোমার প্রোজেস্টেরন মডিউলেটর, ইউলিপ্রিস্টিল, এগুলো কিছু কিছু ড্রাগ আছে। দিস আর আপকামিং ড্রাগস, আপকামিং শুধু বলবো না, দিস আর অলসো ইউজড ইন দ্য ফাইব্রয়েড ইউটেরাস। সো দিস ইজ দ্য রেজিম অফ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট। সো ফার্স্ট ম্যানেজমেন্ট ইজ চুপচাপ বসে রইলাম, কী হবে দেখবো, আমি অবজার্ভ করবো কতদিন কী ক্রাইটেরিয়া কী বলে দিয়েছে। মেডিকেল ম্যানেজমেন্ট প্রথমে এসছে, এমন কিছু সিমটমস নেই, ব্লিডিংটা তার মেইন সিমটমস দেখি তাকে ওষুধ দিয়ে করতে পারি কিনা। 45-48 এজ, আমি জানি যে আর 2-3 বছর পরে যদি মেনোপজ হয়ে যায় তাহলে আর অপারেশনটা অ্যাভয়েড করা যাবে, তাই না? সেটা যদি আমি খুব জেনারেস ডাক্তার হই
তাহলে আলাদা কথা। আর আমি যদি জেনারেস না হই, আমি যদি ভাবি যে একটা পেশেন্ট এসছে, আমি একটা পেলাম একটা অপারেশন, ব্যাস আমার কিছু হবে আর কি, তাহলে আমি অপারেশন করে দিলাম, সেটা আলাদা কথা। কিন্তু তুমি জেনারেস হও যে তুমি যখন মেনোপজ হতে আসবে তাহলে তুমি কিছু এক্সপেক্টেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে পারো। এইবার তুমি কিন্তু তুমি সার্জিক্যাল অপারেশনে যেতে হবে। কখন যাবে? যদি অ্যাসিম্পটোমেটিক ফাইব্রয়েডও থাকে, একটা জিনিস মনে রাখবে, ইফ ইট ইজ মোর দেন 14 উইক সাইজ, অর্থাৎ পিউবিসের ওপরে তুমি পাচ্ছ তার সাইজ, তাহলে কিন্তু তোমাকে অপারেশনে যেতে হবে। অত বড় ফাইব্রয়েড সাধারণত করে না, অ্যান্ড ইট উইল প্রডিউস সিমটমস আইদার নাও অর ইন ফিউচার। এখন অথবা ভবিষ্যতে সে কিন্তু কিছু সিমটমস প্রডিউস করবে। কাজেই 14 উইক্সের মোট সাইজে আমাদের এটা স্ট্যান্ডার্ড একটা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট যে আমাকে অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে অপারেটিভ ম্যানেজমেন্টের অপশনটা যখন আসছে তখন ইট ডিপেন্ডস ইন উইথ মেনি ক্রাইটেরিয়া। ফার্স্ট অফ ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য পেশেন্ট। সেকেন্ড ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য প্যারিটি অফ দ্য পেশেন্ট। 3 নম্বর ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট, হোয়াট টাইপস অফ সিমটমস। এই সমস্ত অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি তাকে অপারেটিভ ম্যানেজমেন্টটা করব। যেমন ধরো একটা ইয়াং এজে পেশেন্ট এসছে, যাকে কিনা ইনফার্টিলিটি নিয়ে এসছে, একটা ফাইব্রয়েড আছে, তখন তাকে আমি যেটা বললাম মায়োমেক্টমি করব, অর্থাৎ ইউটেরাসটাকে প্রিজার্ভ করব। ইনফার্টিলিটি হচ্ছে, তবে এটা জেনে রাখো যে ফাইব্রয়েড অ্যাজ সাচ ইনফার্টিলিটি করে না। করবে কেন? ফাইব্রয়েড অ্যাজ সাচ তো ইনফার্টিলিটি করার কথা না। তার যদি ওভুলেশন ঠিকঠাক হয়, স্পার্ম যদি ঠিকঠাক থাকে, তাহলে তার ইনফার্টিলিটি হয় না। প্রবলেমটা হয় ইমপ্ল্যান্টেশন প্রবলেম হতে পারে। ইমপ্ল্যান্টেশন প্রবলেম হওয়ার জন্য আর্লি প্রেগনেন্সি লস হচ্ছে রিপিটেডলি, অথবা ফাইব্রয়েডের উপরে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, তার জন্য তার ইমপ্ল্যান্টেশনের প্রবলেম হয়ে যাওয়ার জন্য বারে বারে প্রেগনেন্সি লস হচ্ছে। সাধারণত রিপিটেড প্রেগনেন্সি লস হলে আমরা এটা ভাবি তাহলে অ্যাজ সাচ যার কিনা ফাইব্রয়েড আছে, অনেক পেশেন্ট আছে এই বিয়ের পরে সে একটা এসছে যে আমি একটা বাচ্চা চাই, হাজব্যান্ড ওয়াইফ এসছে ডাক্তারের কাছে, তুমি একটা ইউএসজি করে দেখলে একটা ফাইব্রয়েড আছে। এবার তুমি সে লাফাতে শুরু করলো, ডাক্তারবাবু আমার তো একটা টিউমার আছে, তাহলে বাচ্চা যদি আসে, বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, কাজে খারাপ হয়ে যায়। তখন তাকে বোঝাতে হবে যে একটা ফাইব্রয়েড সহ একটা প্রেগনেন্সি এটা কোনো আনইউজুয়াল ব্যাপার নয়। মানে হাজার হাজার পেশেন্টের এমন হচ্ছে, এমনকি 80-90% পেশেন্ট হবে ওই ফাইব্রয়েড থেকে যাবে, আপনার প্রেগনেন্সিও থেকে যাবে। এবার প্রেগনেন্সি যখন হয়ে যাওয়ার পরে আপনি ফাইব্রয়েডের যদি কোনো সিমটমস হয় তখন ম্যানেজমেন্ট হবে। তবে হ্যাঁ, রিস্ক অফ আর্লি প্রেগনেন্সি লস অথবা অ্যাবর্শনে থাকবে, সেটা তাকে বোঝাতে হবে। বাট ইট ডাজ নট মিন যে তাকে কোনো প্রেগনেন্সি অ্যালাউ করার আগেই তাকে আমি একটা ডেফিনেটলি ট্রিটমেন্ট করবো। তার কারণ স্মল ফাইব্রয়েড নিয়ে হাজার হাজার পেশেন্টের প্রেগনেন্সি হচ্ছে। সো যদি ইনফার্টিলিটিটা তার জন্য কজ হচ্ছে অথবা রিপিটেড প্রেগনেন্সি লস তার জন্য কজ হচ্ছে, ইট ইজ আইডেন্টিফাইবেল যে 2-3টে প্রেগনেন্সি লস হয়ে যাচ্ছে, একটু প্রেগনেন্সি তারপরে হচ্ছে একটা বড় সাবমিউকাস ফাইব্রয়েড হচ্ছে, ইউটেরাসের ক্যাভিটিটা পুরোপুরি প্রায় ভর্তি হয়ে আছে, দেন ইউ গো ফর কনজারভেটিভ সার্জারি, দ্যাট ইজ অনলি মায়োমেক্টমি। নেক্সট কি, তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, ফাইব্রয়েড সিমটমস তৈরি করছে অথবা 14 উইক সাইজের বেশি, তখন যদি প্রিমেনোপজাল বা ইয়াঙ্গার এজ হয়, ধরো 40 যেমন 38, সেক্ষেত্রে আমি কী করবো, তখন আমি ইউটেরাসটা বাদ দেবো, ওভারিটা রেখে দেবো, তাই না? কারণ ওভারির ফাংশনটা আমার তখনও দরকার, তখনও সে প্রিমেনোপজাল। কতগুলো কথা বলবো একটু হায়ার লেভেলে, সেটা পরে বলছি। এইবার যদি কোনো কারণে একটা 45 বছর 50 বছরের মহিলা এনোরেজিয়া হয়েই যাচ্ছে, তার তখন মেনোপজ হওয়ার কথা, সে বলছে আমার সমবয়সী সবারই মেনোপজ হয়ে গেছে, আর আমার খালি ব্লিডিং প্রত্যেকবার হচ্ছে, আর এত ব্লিডিং হচ্ছে যে আমি দুর্বল লাগছে শরীর। এবং স্পেসিফিক্যালি তুমি দেখলে তার ব্লিডিংটার জন্য সে অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, তখন তাকে তুমি যদি অপারেটিভ ম্যানেজমেন্ট করো তাহলে তাকে একটা you may take the opportunity to do the total hysterectomy, তাই তো, ওভারি বাদ দিয়ে দিলে, কারণ ওই ওভারিটা আর কিছুদিন পর ফাংশন এমনি চলে যাবে।
কিন্তু তোমার রেখে দেওয়া মানে ও একটা ওভারিয়ান ম্যালিগন্যান্সির একটা বা টিউমারের একটা চান্স রয়ে গেল। অ্যাপেন্ডিক্স যেমন সুযোগ পেলে, পেটে ফুলে কিছুই না পেলে লোকে অ্যাপেন্ডিক্সটা বাদ যেন সব কিছুরই দোষী হবো, আসলে তো তা নয়। আমরা যখন কিছু পেলাম না অ্যাপেন্ডিক্সটাকে বাদ দিই। আপনার অ্যাপেন্ডিক্সটা কত বড় দেখুন, সে বেচারা বোঝেও না অ্যাপেন্ডিক্স এইটুকু হয় না এত বড় হয়, এই নর্মাল সাইজে দেখি বলে আপনারা এইটুকু হওয়ার কথা ছিল এত বড় দেখুন, ওটাই হয়তো নর্মাল, তাকে যা বোঝানো হচ্ছে তাই বুঝছে। কাজে তোমাকে করতে হবে র্যাশনালি, তোমাকে হিস্টেক্টমিটা করবে টোটাল অ্যাবডোমিনালাইজেশন। দুটো পয়েন্ট তোমাদের বলবো এখানে, সেটা একটু হায়ার ইয়েতে বলার জন্য। একটা হচ্ছে পয়েন্ট যে ওভারিটা আমরা রাখি কেন, ওভারিয়ান ফাংশনটা থাকার জন্য। এই ওভারি যদি তুমি রেখে দাও, তুমি এটা জেনে রাখো, তোমাদের ক্ষেত্রে হয়তো জিজ্ঞেস করবে না, এটা পোস্ট গ্রাজুয়েটে কোশ্চেন, এই ওভারির ফাংশন কিন্তু নর্মাল ওভারির ফাংশনের মতো হবে না। অর্থাৎ একটা নর্মাল ওভারি যদি সে হরমোনাল ফাংশনটা 50 বছর অবধি করে থাকে, তুমি যদি 35 বছরের একটা পেশেন্টের ওভারি রেখে দাও, ইউটারাস বাদ দিয়ে দাও, ম্যাক্সিমাম 4-5 বছরে তার ওভারিয়ান ফাংশন থাকবে, তারপর ওভারিয়ান ফাংশনটা চলে যাবে হরমোনাল। কেন চলে যাবে? তারও দুটো কারণ আছে। একটা থিওরি হচ্ছে কি না, ওভারির ডুয়াল সাপ্লাই আছে, তাই না? এদিক দিয়ে ওভারিয়ান আর্টারি আসছে, এদিকে ইউটেরাইন আর্টারির সঙ্গে একটা অ্যানাস্টোমোসিক সাপ্লাই। তুমি একটা সাপ্লাই একদিকে কমিয়ে দিচ্ছ, ওইদিকে একটা কেটে দিয়ে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কোনো হরমোনের একটা স্পেসিফিক ফাংশন আছে, দিস হরমোন অলওয়েজ রিমেন্স অ্যাক্টিভ when its end organ is present and active। অর্থাৎ ওভারির যে ফাংশনটা, যে ওভারিয়ান যে হরমোন বেরোচ্ছে ইস্ট্রোজেন, that usually acts on the endometrium of the uterus, and if you remove the uterus, the end organ is removed, so the function of the ovaries will be declined slowly। নর্মালের থেকে আগে সে ডিক্লাইন্ড হয়ে যাবে, এন্ড অর্গানটা চলে যাওয়ার, সেটা থাক। তাহলে মায়োমেক্টমি একটা অপারেশন হতে পারে। মায়োমেক্টমি নিয়ে 2-4টে জিনিস জিজ্ঞেস করতে পারে, যেমন মায়োমেক্টমি তুমি যাকেই করতে যাও তার একটা প্রিরিকুইজিট আছে, তাকে সবসময় বলে নিতে হবে তুমি পেট অ্যাবডোমেন ইজ অ্যান প্যান্ডোরাস বক্স, তাই না? যতক্ষণ না খুলে দেখছো ততক্ষণ বুঝতে পারছো না। সো দিস মে এন্ডস ইন হিস্টেক্টমি। ইয়াং হোক আর যাই হোক, তোমার সবসময় মোটা থাকবে, একটা 22 বছরের মেয়ের হিস্টেক্টমি করবে না, কিন্তু ইউ মাস্ট টেক দ্য কনসেপ্ট, বিকজ ডিউরিং অপারেশন ইট মে হ্যাপেন্স দিস এত সিভিয়ার ব্লিডিং হচ্ছে, অথবা এত মাল্টিপল ফাইব্রয়েড রয়েছে পুরো, যেটা কিনা ইউএসজিতে বলেনি, যে ইউ ক্যানট রিমুভ অল ফাইব্রয়েড। অনেক সময় ছবিতে দেখায়, অনেকে আমাদের পোস্ট করে 49টা ফাইব্রয়েড করেছে, সাজিয়ে 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 সাজিয়ে, তার মানে কি তাকে মায়োমেক্টমি করে ইউটেরাসটা প্রিজার্ভ করার চেষ্টা করেছে, কিন্তু বের করা হচ্ছে। কিন্তু এমন টোটেনশিয়াল অনেক সময় ব্লিডিং হয়, যে ব্লিডিং তুমি বন্ধ না করতে পারলে পরে মাদারকে সেভ করার জন্য অনেক সময় হিস্টেক্টমি। সো ইউ মাস্ট টেক দ্য কনসেপ্ট অফ হিস্টেক্টমি in every case of myomectomy, though you should try your utmost best not to remove the uterus where it is necessary। ঠিক আছে, তুমি একটা 24 বছরের মেয়ে, তুমি ইউটেরাস বাদ দেবে না, এটা তোমার ইয়ে থাকবে, কিন্তু তোমাকে লিগাল, তোমাকে তো কোর্টে রাখবে, কাজে তুমি কেন করেছো না করেছো নানা রকম কথাবার্তা হবে, তাই কনসেন্টটা তোমাকে নিয়ে রাখতে হবে। মায়োমেক্টমি করা ছাড়া আরেকটা জিনিস কি বলেছি, মায়োমেক্টমি অপারেশনটা একটু পড়ে নিও, ওটা নানা রকম মায়োমেক্টমি কী করে ব্লিডিং বন্ধ করা যায় একটু বলে দিই। অনেক সময় এখন আমরা একটা ড্রাগ ব্যবহার করি, সেটাকে বলা হয় পিট্রেসিন, বা ওটাকে বলা হয় পিট্রেসিন ইঞ্জেকশন, যেটাকে বলা হয় তোমাকে ওই ভেসোপ্রেসিন আর কি, যেটা বুঝতে পারছো তো, ভেসোপ্রেসিন পশ্চিয়ার ইয়ে থেকে বেরো, ভেসোপ্রেসিন ড্রাগ দিয়ে আমরা সাধারণত ভাস্কুলার কোলাপস করে দিই, যেহেতু আমরা যখন রিমুভ করি বেড থেকে অনেক ব্লিডিং হয় তো, কিন্তু ওটা তো আবার বেডগুলো খুলে যাবে, কাজেই ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট প্রপার হিমোস্ট্যাসিস হ্যাজ বিন ডান। তুমি ভেসোপ্রেসিন দাবার যাই করো, তার এফেক্ট তো চলে যাবে, তারপর তো ব্লিডিং হতে শুরু করবে। সো ইউ মাস্ট ওয়েট। ওটা সাধারণত 45 মিনিট সময় থাকে। আমার যদি 30 মিনিট অপারেশন হয়ে যায়, আমি 45 মিনিট অবধি দাঁড়িয়ে থাকবো, দেখবো সমস্ত ভেসেল খুলে গেছে, তখনও ব্লিডিং নেই, তখন আমি ক্লোজ করবো। এগুলো কতগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো এখনই এতটা বলার দরকার। তাহলে মায়োমেক্টমি করা যেতে পারে উইথ দ্য কনসেন্ট অফ হিস্টেক্টমি। মায়োমেক্টমি কনসেন্টে আরেকটা কাউন্সেলিং কী করতে হবে, আই অ্যাম রিমুভিং দ্য ফাইব্রয়েড, বাট দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ রিল্যাপস অফ ফাইব্রয়েড ইন দ্য ফিউচার। ডাক্তারবাবু আপনি আমার টিউমার অপারেশন করে দিয়েছেন, 3 বছর পরে কী করেছেন? কিছুই করেননি, এই তো টিউমার রয়েছে, 3 বছর পরে আবার ইউএসজি করে আসলো।
বুঝতে পেরেছো? এই ইউ মাস্ট কাউন্সেল ইট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে তোমার একটা ফাইবার বাদ দেওয়া হচ্ছে, কিন্তু যে টিউমারটা যে ঘরে হচ্ছে সে ঘরকে আমি বাদ দিই, ঘরটা রয়ে গেছে, সেই ঘরের মধ্যে আবার তোমার সেই টিউমার হতে পারে। কাজেই জরায়ু যখন বাদ দেওয়া যাবে সেটাই ডেফিনিট ট্রিটমেন্ট, আর জীবনে হবে না। জরায়ু আমি রেখে দিয়েছি মানে সেখানে কিন্তু আবার রিপিট ফাইব্রয়েড হতে পারে, দেয়ার মে বি এ রিপিটেশন অফ দ্য ফাইব্রয়েড। তাহলে এইটা হলো মায়োমেক্টমি কাউন্সেলিং। এবার মায়োমেক্টমি হওয়ার পরে তার ধরো তুমি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করছো, তারপরে যেই জন্য তুমি তার জন্য করেছো সেগুলো করবে। আরেকটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলেছি কি, আমাদের খুব একটা করা হয় না, তবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যেখানে আছে, আমরা একটা দুটো কেস করেছি। হ্যাঁ, ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন করে দিলে কি হয়, বিশেষ করে ইউটেরাইন আর্টারি অথবা তার ব্রাঞ্চ যেটা কিনা মেন সাপ্লাই অফ দ্য ফাইব্রয়েড, ওটা করলে ফাইব্রয়েডটা শুকিয়ে যায়। আর ওই যে কতগুলো ড্রাগ বলেছিলাম না, মিফেবিস্টন, গোনাডোট্রপিন, ওগুলো কি হয়, ওগুলো তো ইউটেরাসের ফাইব্রয়েডের সাইজটাকে রিডিউস করে। তো এইগুলো অ্যাজ এ ড্রাগ ব্যবহার করা যায়, কারণ আবার রিল্যাপস করে। এইটাই অনেক সময় জিজ্ঞেস করে যে টিউমারটা একটা বড়ো সাইজের হলো বা একটা তোমার এমন অসুবিধা আছে যে হতে পারে, সেক্ষেত্রে সামটাইমস প্রি অপারেটিভলি এই ড্রাগগুলো ব্যবহার করে সাইজটাকে একটু রিডিউস করা, এটা করা হতে পারে। এটার অনেক রকম আছে, কথা আছে। এটা ব্যবহার করলে সুবিধা হয়, সাইজ রিডিউসড হয়। আবার অনেক সময় প্লেন অফ ক্লিভেজটা পাওয়া যায় না। মায়োমেক্টমি যখন করবে তুমি, মায়োমেক্টমি একটা অদ্ভুত অপারেশন, দেখবে যদি কোনো দিন পাও, মায়োমেক্টমি মনে হবে এখান থেকে কাটছো আস্তে আস্তে ইয়ে দিয়ে দেখবে ফুট করে বেরিয়ে গেলো, মানে কি যেন তোমার একটা বীজের খোসাটা ছাড়ালে বীজটা ফুস করে বেরিয়ে গেল। তার মানে কি, ওই যে তোমার ফাইব্রয়েড টিস্যুতে একটা ট্রু ক্যাপসুল থাকে, ইট ইজ অলওয়েজ কল দ্য ট্রু ক্যাপসুল, অনেকে ফলস ক্যাপসুলও বলে। ওইটাও কী হয়, ওইটা আর ওই ফাইব্রয়েডের মাঝখানে একটা প্লেন অফ ক্লিভেজ থাকে, ওই ক্লিভেজটা তোমাকে পেতে হবে। তুমি যদি ক্লিভেজের বাইরে মাসেলের ভেতরে লেয়ার দিয়ে ওটাকে ছাড়ানোর চেষ্টা করো তাহলেই ভীষণ ব্লিডিং হবে। বাট ইউ গো থ্রু দ্য ক্লিভেজ, এবং তার মধ্যে দিয়ে যে ইন্টারভেনিং ভেসেল আছে ওগুলোকে আস্তে আস্তে পুড়িয়ে এখন তো ডায়াথামি চলে এসছে, আগে আমরা ভাবতাম পুড়িয়ে ওই দু চারটে ভেসেল, তাহলে কিন্তু দ্য অপারেশন মে বি অলমোস্ট ব্লাডলেস এখন করা সম্ভব। বুঝতে পেরেছো? কাজেই তুমি মায়োমেক্টমি অপারেশন হলো, তারপরে হিস্টেক্টমি হলো। হিস্টেক্টমি ইন্ডিকেশান তোমাকে বলেছি, মাল্টিপল ফাইব্রয়েড, ফ্যামিলি কমপ্লিট, এজ নিয়ার অর অলমোস্ট মেনোপজাল, প্রিমেনোপজাল, যেখানে তার আর দরকার নেই, তখন তুমি ফাইব্রয়েড ইউটেরাসে হিস্টেক্টমি করতে পারো। এবার তার সঙ্গে ওভারি বাদ দেবে কি দাঁত দেবে না সেটা ভাবতে। একটা কথা এখানে তোমাদের কিন্তু আমাদের সময় এটা বলা হতো না, আমরা তোমাকে বলে রাখি, যে ইউটেরাস বাদ দিচ্ছ, ওভারি রেখে দিচ্ছ তো, টিউবটা রাখবে কি রাখবে না? একটা টিউব বলে একটা আলাদা অর্গান আছে, আমি টিউবটা রাখবো কি রাখবো? হ্যাঁ, রাখবো না। আর কেউ এনিওয়ান এলস, এনি আদার ওপিনিয়ন? রাখবো না। ও বলছে রাখবো না, কী যুক্তি? তুমি রাখবে না কেন? ওভারই রেখে দিয়েছো। আগে আমরা, কারণ টিউবটা রেখে দিয়ে অপারেশন করতে একটু সুবিধা বেশি, তুমি কর্ণতে দুটো ক্ল্যান দিলে বেঁধে দিলে, টিউবটা দিলে আবার আলাদা করে টিউবটা দিয়ে বাদ। হ্যাঁ হ্যাঁ, একটোপিক প্রেগনেন্সি তুমি যদি টিউব ঠিক মতো বেঁধে দাও, একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স কম, বাট দ্যাট ইজ এ রিমোট পসিবিলিটি অফ একটোপিক প্রেগনেন্সি, ইউ মে সে দ্যাট। হাইড্রোসালভিংস হতে পারে, ইউ মে সে, বাট উই রিসেন্ট ইয়ার্স in the research we shows, it has been evident that almost all aggressive type of serous carcinoma of the ovaries and peritoneal carcinoma, এই দুটো প্রায় কাছাকাছি একই রকম, is origin from the tubal epithelial cells। বুঝতে পেরেছো? স্টিক বলা হয়, স্ট্রোমার টিউবাল ইন্টারপিথিলিয়াল নিওপ্লেশিয়া না স্টিক, এরকম একটা স্টিক স্টিক, যে এই এপিথিলিয়াল, এই যে টিউবের থেকে না, এপিথিলিয়াল থেকে এই ওভারিয়ান টিউমার হয়। সো ইফ ইউটেরাস ইজ রিমুভড, দেন টিউব শুড বি রিমুভড ফর দিস রিজনস অ্যান্ড আদার রিজনস আর অলসো দেয়ার। এটা কিনা বলছি একটোপিক হতে পারে, হাইড্রোসালভিংস, এটা রেখে দিলাম, একটা হাইড্রোসালভিংস হয়ে গেল। টিউবের তো আর কোনো ফাংশন নেই, ওই টিউব দিয়ে তো আমি কিছু করবো না, তাই না? ওভারির থেকে আমি অনেক কিছু করতে পারি। কী করতে পারি?
সারোগেট মাদার করতে পারি তো, এখন তো চলে এসছে। ওই ওভারি থেকে আমি ওভাম পিক আপ করলাম, হাজব্যান্ডের সিমেন্টে দিয়ে করলাম, ব্লাস্টোসিস করলাম, সারোগেট মাদারকে ইউটেরাসে ইমপ্ল্যান্ট করে দিলাম, হয়ে গেল, হতেই পারে। কাজে এখন তো মানে এখন নো অর্গান ইজ এসেন্সিয়াল, তাই না? ইউটেরাস নেই, ঠিক আছে, ইউটেরাস ভাড়া করা যেতে পারে। ওভারি নেই, ঠিক আছে, ওভাম ডোনেশন হতে পারে। স্পার্ম নেই, ঠিক আছে, স্পার্ম ডোনেশন হতে পারে। কাজেই বায়োলজিক্যাল ফাদার বা মাদার না হতে পারলেও বা কোনো অসুবিধা থাকলেও এখন এই অপশানগুলো এসে গেছে। কাজেই সেই কারণে সমস্ত ক্ষেত্রেই তুমি একটা অর্গান বাদ দেওয়ার আগে তোমাকে ভাবতে হবে যে সেটা আগে যেমন আমরা ভাবতাম ওভারি বাদ গেল দুটো, এবার একটা 30 বছর বয়সের একটা মেয়ের দুটো ওভারি বাদ দিয়ে দিল। তো ওভারি কোনো কারণে বাদ দিলাম যে ওভারিতে কিছুই রাখা যাচ্ছে না, এমনভাবে আছে যে ওভারি বাদ দিলাম, বা ইন্ডিকেশন আছে ডিসজার্মিনোমা বা ক্যান্সার হচ্ছে, ওটা তো এসে গেছে, বায়োপসি রিপোর্টে বাদ দিলাম। ইউটেরাস বাদ দেবো কি দেবো না, আগে তো চোখ বন্ধ করে বাদ দিয়ে দিই 18 বছর, এখন তো বাদ দিই না, এখন রেখে দিই। আর মেনস্ট্রুয়েশন হবে না, ওভারি বাদ দিয়েছি, মেনস্ট্রুয়েশন হবে। বাট দেখা গেছে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন প্রাইম করে সাইক্লিক্যালি এন্ডোমেট্রিয়ামকে ডেভেলপ করে ইউ ক্যান ইমপ্ল্যান্ট জাইগোট, ওখানে ইমপ্ল্যান্ট করে ব্লাস্টোসিস ইমপ্ল্যান্ট করে হাজব্যান্ডের সিমেন্ট নিয়ে ওভাম ডোনেশন করে তুমি কিন্তু তাকে কিন্তু বায়োলজিক্যাল ফাদার দিতে পারো আর একে মাদার করতে পারো, তাই না? কাজে ইউটেরাসকে আমি স্ট্রেট ওই ওভারি বাদ গেছে মানে ওভারি বাদ গেছে ইউটেরাস রেখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ করতো আমাদের সময়, এখন আর হ্যাঁ করার সময় নেই। কেন রাখবো না? ইউটেরাসে কী দোষ করেছে, পরে তো ফাংশন রাখতে পারে। এবং মেনোপজের পরে প্রেগনেন্সি আমি নিজে দুটো দেখেছি, আমরা করিনি, করেছে আইভিএফ সেন্টারে করেছে, আমরা ডেলিভারি করেছি আর জি করে তার মেনোপজের পরে, মেনোপজ হয়ে গেছে 5 বছর, তারপরে তাকে ওভারিয়ান রেজিভারেশন বলে। ওভারিয়ান রেজিভারেশন বলে একটা কথা আছে, ওভারি এমন একটা টোটিপোটেন্সিয়াল, তার ফাংশনটাকে রিগেইন করা যায়। ওভারিয়ান ফাংশন সবচেয়ে র্যাপিড গ্রোথ হয় প্লেসেন্টা, ওভারি আগে গ্রোথ হয়, মানুষের মৃত্যুর আগে সে ফাংশনলেস হয়ে যায়, কিন্তু একে রেজুভারেশন করা যায়, রিফাংশনিং করা যায়। কিছু কিছু ড্রাগ আছে, কিছু আছে প্লেটলেস দেওয়া হয়, দেওয়া হয়, প্লেটলেট কনসেন্ট্রেটেড দিয়ে একে রেজুভারেশন করে ওভাব পিক আপ করে ওখান থেকে করে তাকে কিন্তু মেনোপজের পরে প্রেগনেন্সি হয়ে যায়, আমরা সিজার করেছি, সিজার, বুঝতে পেরেছো? কাজেই এইটা কিন্তু ভাবার ব্যাপার আছে, কোন অর্গান বাদ দিচ্ছ, কোন অর্গান রেখে দিচ্ছ, প্রত্যেকটা পেছনে কিন্তু যুক্তি দিয়ে দিলাম, বাদ ফট করে বললে হবে না। তাহলে ইউটেরাইন ফাইব্রয়েডের এটা, এই পলিপ যেটা আছে, পলিপ সম্বন্ধে দুটো কথা বলি। পলিপ কী হয়, এই পলিপ তো তোমার ইউটেরাসের ভেতরে থাকলে তো দেখা যাচ্ছে না, সামটাইমস ইট কামস আউট অফ দ্য সার্ভিক্স অ্যান্ড ইট হ্যাংস থ্রু দ্য ইউটেরাইন ইন্টারনাল ওয়ালস। দিস ফাইব্রয়েড পলিপ মে বি রিমুভ ভ্যাজাইনালি। কী করে না, ওই যে পলিপটাকে তুমি ধরে টুইস্ট করে 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 গুটিয়ে স্টকটাকে ছিঁড়ে তুমি বের করতে পারো, তারপরে একটা ডিএনসি করে দিলে, এন্ডোমেট্রিয়ামটা কী করে দিলে, যে গোটা স্টকটা রইলো সেটা। অ্যাজ ইন কেস অফ আদার ফাইব্রয়েড, দিস পলিপ মে অলসো রেকার। ইউটেরাস রেখে দিয়েছো, ঘর রেখে দিলে ঘরের মধ্যে যা হওয়ার কথা সেটা হতে পারে, আবার যে রোগটা তার হয়েছিল সেটা হতে পারে। কাজেই ফাইব্রয়েড পলিপও রিপিট করতে পারে, বাট দিস ক্যান বি ডান ইফ ইট কামস আউট থ্রু দ্য সার্ভিক্স, দিস ক্যান বি ডান বাই দ্য ভ্যাজাইনাল রুট। আর কি বলবো বল, থিওরিতে পড়তে হবে, তাই না? থিওরিতে কোথায় চলে যাবে তার ঠিক নেই, স্পেসিমেন দেবে, প্রথম প্রশ্ন হবে আবার স্পেসিমেনটা প্রথমে তোকে দেবে, তুই তো বাইরে থেকে জেনে এসেছিস কি স্পেসিমেন, তাই তো? মোটামুটি 2-3টে স্পেসিমেনের মধ্যে দেবে, কিন্তু বাবু দেখে নিও এই কারণে দুটো স্পেসিমেন দেওয়া আছে, একজন বেরোলো সারাত করে, আরেকজন বেরোলো ঢুক করে, ঠিক আছে? ফাইবারটা সরিয়ে আমি ওভারিয়েন্ট করে দিয়েছি, তুই কিন্তু যে বলে কী আছে রে ফাইবার আছে, গিয়ে ফাইবার এইটা কিন্তু করবে না, অনেকে করে, কারণ তোমার ধারণা নেই যে 70 বছর 65 বছর হলো স্যারেরাও কত সুইফট হতে পারে, স্যার করে সরিয়ে আরেকটা, বা তার সঙ্গে একটা পাশে একটা রয়েছে একজন, সে বলছে ওটাকে সরা, এটাকে দে,
হ্যাঁ, দিস ইজ আ স্পেসিমেন অফ ফাইবার ইউটেরাস, এত বড় একটা ওভারিয়ান টিউব, বুঝতে পেরেছ? ইউ মাস্ট সি দ্য পেশেন্ট। আবার এটাও এমন একটা ভাগ করো না যে আমি কিছুই জানি না, কেউ কিছুই বলেনি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই করে দেখছো এরকমভাবে, তারপরে 10 মিনিট কাটিয়ে দিলে, তার মানে কি তোমার 15 মিনিট বরাদ্দ, তুমি 10 মিনিট স্পেসিমেনেই দেখে কাটিয়ে দিলে, 5 মিনিটের যা কোশ্চেন হবে তার মধ্যে তোমার উত্তর হবে। সো ইউ মাস্ট গিভ দ্য স্কোপ। হ্যাঁ, আমাদের তো 30টা পরীক্ষা নিতে হবে। একজন যদি আমাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খালি বোর করতে শুরু করে, তাহলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যাবে, তাই না? টিচারের মাথাটাকে ঠান্ডা রাখাটা স্টুডেন্টের কাজ, তাই তো? এখন অবশ্য উল্টো হয়ে গেছে নাকি রে? টিচাররাই স্টুডেন্টদের মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, যাই হোক, এটা কিন্তু মনে রেখো, হ্যাঁ, কারণ পাল্টে দেওয়া এটা কিন্তু প্লেটেও খুব হয়। বিশ্ব সায়েন্স প্লেট দিয়েছে, ওইখানে একজন দাঁড়িয়ে আছে, দিয়েছে কি দিয়েছে রে? এইচএসডি প্লেট আছে, ঢুকেই বললো এইচএসডি স্যার, দেওয়া আছে একটা কপার টিউব ইউটেরাসের ভিতরে, বুঝতে পেরেছিস? উল্টে দিয়েছে, কে প্লেটটা সরিয়ে ওই অন্য প্লেট দিয়ে। কাজেই তুমি নিজেকে নিজে দেখে নেবে। একটা জিনিস আছে, পাশ করে বেরোচ্ছ তো, আমাদের একদিন জিনিস বলেছিল যে কয়েকটা জিনিস নিজের বন্ধুকেও বিশ্বাস করবি না, নিজের বাবা মাকেও বিশ্বাস করবি না, নিজের বউকেও বিশ্বাস করবি না, নিজের স্বামীকেও না। কী বলতো? সেটা হচ্ছে ডেড বডি আইডেন্টিফিকেশন। ডেড বডি আইডেন্টিফিকেশন তুমি নিজে করবে। এইরকম তুমি ওই পরীক্ষার হলে ওই কনফিডেন্সটা নিয়ে যাবে যে আমি জানি, কিন্তু আমি দেখে নেবো একবার, বুঝতে পেরেছো? এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো না ভুল হয়ে যায়। এবং আমরা জানি যে একটা এত বড় সাবজেক্ট পরীক্ষা দিতে গেলে কীরকম টেনশন হয়, সেই টেনশনে অনেকে এই ভুলগুলো করে ফেলে। পরীক্ষায় কতটা পড়েছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় তুমি কতটা বলতে পারছো, তাই না? বেশি জিনিস আন্ডার গ্রাজুয়েটে জিজ্ঞেস করে না, এতগুলো সাবজেক্ট তো। খুব ভালো বললে অনার্স পেতে হলে পরে তোমাকে হয়তো সেই লেভেলে জিজ্ঞেস করবে। কাজে পাস করার জন্য বা মোটামুটি 65% পাওয়ার জন্য ঠিকঠাক বললে পরেই আমরা খুশি। কিন্তু তুমি যদি একটা ভুল করে ফেলো, তাহলে সেটা তো মুশকিলের ব্যাপার না? ইনস্ট্রুমেন্ট দিয়েছে, ইনস্ট্রুমেন্টটা দেখে ভট করে একটা বলে দিলে, মুখ থেকে বেরিয়ে গেলে কী বললি? ও না স্যার, তখন কিন্তু যা হওয়ার হয়ে গেছে। অথবা অনেক সময় অনেক টিচার আবার এরকমও হয়, টিচারও তো বদ হয় না, বল, সব টিচার তো সুবিধার হয় না। টিচার এরকম করে তুই ঠিক বলি কী বললি, এমন হয়তো তোকে জিজ্ঞেস করলো, তুই গেলি কনফিউজ। সিন্স স্পেকুলামই তুলেছিস, তুই বললি হয়তো ডবল বেডেড সিন্স ভ্যাজাইনাল স্পেকুলাম, কী বললি যেন এমন ভাব করলে তুই ভুল বলেছিস। না স্যার, তখন তুই গেছিস কনফিউজ হয়। কাজেই স্টেডিনেসটা ইম্পর্ট্যান্ট। পড়ো। আর আরেকটা জিনিস মনে রাখবে, প্রিপারেশান যদি থাকে